রায়ের কথা শুনে চমকে গেল সূর্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায় কথা বলতে থাকে অনির্বাণের সাথে। অনির্বাণ বলে, তুমি যে সেদিনকার ওইভাবে সবার সামনে সিন ক্রিয়েট করবে এটা আমি বুঝতেই পারিনি। তুমি আমাকে অনেক ছোট করে দিয়েছো, তার জন্য তোমার ওপরে আমার খুব রাগ হয়েছিল, বিশ্বাস করো। রায় তখন বলে, আর তুমি তুমি কি করেছিলে? তুমি যে এত মুডি সেটা তো প্রথমে আমি বুঝতে পারিনি। যেদিনকার ডোরা বৌদি আর টিকলুদা তোমাকে আমার নামে বলল আমি নাকি সূর্যর খুব ক্লোজ ছিলাম, আমাদের মধ্যে সব রকমের সম্পর্কই হয়েছে, তখন তুমি সেই কথাগুলো শুনে আমাকে ভুল বুঝলে। পরের দিন যখন আমি অফিসে গেলাম তখন আমাকে অনেক কথা শোনালে, সেই সমস্ত কথাগুলো কি তুমি অ্যাভয়েড করতে পারবে? আর অনির্বাণ তখন বলে, আমার খুব ভুল হয়ে গেছে, বিশ্বাস করো আমি সত্যি বুঝতে পারিনি যে এরকম কিছু হতে পারে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করবে তো রাই? রাই তখন বলে, তোমাকে ক্ষমা করে দিয়েছি বলেই তো আমাদের বিয়ের কথা হচ্ছে বাড়িতে। তোমাকে যদি ক্ষমা করতে না পারতাম তাহলে কি আর হতো এমনটা বলো তো? তাই বলছি এ সমস্ত তুমি আর ভেবো না। অনির্বাণ তখন বলে, তুমি একদম ঠিক কথাই বলেছ, এগুলো সম্পর্কে যত ভাববো তত আরও বেশি করে খারাপ লাগবে, তাই এগুলো আর ভাববো না। একদম ঠিক কথা বলেছ। এরপর রাইকে জড়িয়ে ধরে বলে, তুমি আর আমি দুজন মিলে নতুন করে সংসার শুরু করব, সব কিছু নতুন করে শুরু হবে, এর থেকে আর ভালো কী বা হতে পারে বলো? আমার খুব আনন্দ হচ্ছে জানো। অন্যদিকে দেখা যায় স্রোত তো কথা বলছিল উজ্জ্বলবাবুর সাথে। উজ্জ্বলবাবু স্রোতকে জানায় সার্থকের বউ হিসেবে সে স্রোতকেই বেছে নিয়েছে। কিন্তু স্রোত তখন উজ্জ্বলবাবুকে বলে, এসব আপনি কি বলছেন আঙ্কেল? এগুলো শোনাও পাপ, কারণ স্যারকে তো আপনি চেনেন, এসব কথা শুনলে প্রচণ্ড রেগে যাবে, আপনার সাথে অশান্তি হবে, আপনাকে ভুল বুঝবে, আর সেটা আমি কখনোই হতে দিতে পারবো না। আপনি প্লিজ এমনটা বলবেন না। এর মধ্যেই উজ্জ্বলবাবু বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব, আমি সার্থককে বোঝাবো যাতে ও তোমার সাথে সম্পর্কটা মেনে নেয়। কিন্তু স্রোত বুঝতে পারে সার্থক কোনোদিনও স্রোতকে বিয়ে করতে পারে না, কারণ সার্থক তো যতবারই দেখা হয় স্রোতের সাথে ততবারই স্রোতকে অপমান করে। এর মধ্যেই সার্থকের পিসিমণি খাবার নিয়ে চলে এসেছে, আর স্রোতকে তখন বলে, যাও গিয়ে হাতটা ধুয়ে এসো, আমি তোমার জন্য গরম গরম খাবার এনেছি, ঠান্ডা করো না, তাড়াতাড়ি যাও। স্রোত তখন বলে, না 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 না, আমি এত খাবার খেতে পারবো না, ওরে বাপরে সর্বনাশ করেছে। পিসিমণি তখন বলে, কিসের সর্বনাশ করেছে? এইটুকু খাবার তোমাকে খেতেই হবে, ব্যাস, আমি কিছু জানতে চাই না। এর মধ্যেই স্রোতের সাথে সার্থকের দেখা। স্রোত তখন বলে, আপনি আমার দিকে এইভাবে তাকাবেন না স্যার। সার্থক বলে, তুমি আমার বাড়িতে কি করছো? স্রোত তখন বলে, এটা আপনার বাড়ি, কিন্তু একই সাথে এটা আঙ্কেলেরও বাড়ি। আঙ্কেল অসুস্থ, তাই আমি আঙ্কেলকে দেখতে এসেছি, আর এবার থেকে ঠিক করেছি প্রতিদিনই একবার কলেজ শেষ করার পরে আঙ্কেলের সাথে দেখা করে তবেই বাড়ি যাব। আঙ্কেল তো আমার বাবার মতন, তাই আমার কষ্ট হচ্ছে, তিনি এখন মৃত্যু পথযাত্রী, তার সাথেও অন্তত একটু ঠিকভাবে ব্যবহার করুন। তখনই সার্থক বলে, এসব তুমি কি বলছো? হ্যাঁ কি বলছো? স্রোত তখন বলে, কেন? আমি কিছু ভুল বলেছি বলে তো আমার মনে হয় না। আপনি কি রিপোর্টসগুলো চেক করেননি, নাকি আপনি কিছু জানেনই না? আর যদি নাই জেনে থাকেন তাহলে বলবো ছেলে হয়েছেন কেন? বাবার এই বিপদের দিনেও বাবা আপনাকে পাশে পাচ্ছে না, এর থেকে কষ্ট আর কী বা হতে পারে? সার্থক বলে, এই শোনো, তুমি আমাকে এইভাবে অপমান করবে না, আমার একদম ভালো লাগছে না। স্রোত তখন বলে, আমি আপনাকে অপমান করতে চাইও না, বিশ্বাস করুন চাই না, কিন্তু বাধ্য হয়ে কাজটা করতে হচ্ছে আমাকে। আপনি যদি আপনার বাবার খেয়াল না রাখেন তাহলে আর কে রাখবে স্যার? আপনি তো পারেন আপনার বাবাকে যত্ন করতে, ঠিক সময় ওষুধ খাইয়ে দিতে, পিসিমণি করছে, তবু আপনি তো ছেলে হন। এর মধ্যেই দেখা যায় নন্দিতা দেবীর মনটা ভালো লাগে না, আর তখনই মিষ্টি বৌমনি এসে বলে, কি হয়েছে মা, আপনাকে দেখে এমন লাগছে কেন? সব ঠিক আছে তো? রায়ের মা তখন বলে, মিষ্টি সবই ঠিক আছে। এর মধ্যে মিষ্টি বৌদি বলে, আপনার কি রায়ের বর হিসেবে অনির্বাণকে পছন্দ হয়নি? তখনই নন্দিতা দেবী বলে, কি যে বলো না মিষ্টি, আমি হয়তো নিজের পাত্র খুঁজলেও অনির্বাণের মতন এত ভালো ছেলেকে পেতাম না যে রায়কে বিয়ে করতে রাজি হয়েছে। আমার রায়ের কপালটা সত্যিই খুব ভালো, মা হয়ে এটা আমাকে বলতেই হচ্ছে। রায় অনির্বাণকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে, এর থেকে ভালো আর কী বা হতে পারে? আমিও সেটাই চাইছি, অনির্বাণের সাথে যত তাড়াতাড়ি সম্ভব রায়ের বিয়েটা হয়ে যাক। কিন্তু মিষ্টি, আমিও ভাবছি একটা অন্য কথা। আসলে তুমি তো জানোই নীলুকে, ওর জেদ সম্পর্কে আমিও জানি, যে মেয়েটা এইভাবে রয়েছে, সূর্যদের বাড়ি থেকে কেউ একবারও এসে খবর নিল না পর্যন্ত, একটা কথাও বললো না। সব ঠিক থাকবে তো শেষ পর্যন্ত? মেয়েটার সংসারটা কি ভেঙে যাবে? এক মেয়ের সংসার তো শুরু হচ্ছে, আর এক মেয়ের সংসার কি শেষ হয়ে যাবে?
এর মধ্যে বৌমণি বলে, মা আপনি শুধু শুধু চিন্তা করছেন, এইসব ব্যাপার নিয়ে একদম চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে, একটু সময় দিন, আসলে সময়ই পারে সব কিছু ঠিকঠাক করে দিতে। এরপর রাই সমস্ত কথাগুলো শুনে নেয় আর বলে, আর সময় নষ্ট করা যাবে না, আমাকে সূর্যর সাথে ইমিডিয়েটলি কথা বলতেই হবে। এরপরেই রাই সকাল হতেই অফিসে গিয়ে সূর্যকে ফোন করেছে আর বলে, সূর্য। এরপর সূর্য বলে, বাবা সকাল সকাল তোমার ফোন, কি ব্যাপার? রাই তখন বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু দেখা করা যাবে? সূর্য বলে, হ্যাঁ নিশ্চয়ই, তার আগে জানাই অনেক অনেক অভিনন্দন, অনিদার সাথে তোমার বিয়ে হচ্ছে, এর থেকে ভালো খবর আর কি বা হতে পারে। রাই তখন বলে, ধন্যবাদ, তুমি সত্যি দেখা করবে তো? সূর্য বলে, হ্যাঁ কোথায় দেখা করবো বলো? রাই বলে, দেখাটা তো আমার করার ইচ্ছা, তো তুমি বলো তোমার কোথায় সুবিধা হবে দেখা করলে? সূর্য বলে, কফি ক্লাবে তাহলে দেখা করো 6:30 নাগাদ। তোমার ছুটি হয় কখন? রাই তখন বলে, আমার 5:30টায় ছুটি হয়, আমি চলে যাব, গিয়ে অপেক্ষা করব। সূর্য তখন বলে, না না, এতক্ষণ অপেক্ষা করার কোনো মানেই হয় না, আমি না হয় একটু আগেই যাব। রাই তখন বলে, তোমার অসুবিধা হবে না তো আগে আসলে? সূর্য বলে, এইটুকু অসুবিধা আমি সামলে নিতে পারবো, তুমি চলে এসো টাইমে। এর মধ্যেই অনির্বাণকে রাই সবটা খুলে বলে। অনির্বাণ তখন বলে, রাই আমিও যাব তোমার সাথে। রাই তখন বলে, না না সূর্যর সাথে কথা বলতে গেলে অনির্বাণ তোমাকে নিয়ে গেলে হবে না, সূর্য হয়তো সেভাবে খুলে আমার সাথে কথা বলতে পারবে না, আসলে নীলুর ব্যাপারটা নিয়ে ওকে আমার কিছু কথা বলার আছে। অনির্বাণ তখন বলে, বেশ তুমি যখন বলছো আমি তাও যাব না, তবে আমি তো তোমাকে একটু ছেড়ে দিয়ে আসতেই পারি, তাই না? রাই তখন বলে, তুমি আবার কষ্ট করে যাবে? ঠিক আছে তাহলে চলো। অনির্বাণ মনে মনে ভাবে, ইস আমি এরকম জেলাস কবে হয়ে গেলাম, রাই তার এক্সের সাথে দেখা করতে যাবে বলে আমার মনের ভেতরটা এরকম ছটফট হচ্ছে কেন, হে ভগবান, এটা যেন না হয়। এরপর রাইকে নিয়ে চলে গেছে। রাইকে নিয়ে গেছে যখন ভেতরেও যেতে চায় অনির্বাণ, রাই তখন বলে, আমি এইটুকু চলে যেতে পারবো, তুমি সাবধানে যাও। তখন অনির্বাণ বলে, ঠিক আছে সাবধানে যেও তাহলে। এর মধ্যেই দেখা যায় বৌমণি গয়নাগুলোকে নিয়ে এসেছে আর বলে, কি গরম পড়েছে গো, ভালো লাগছে না। বিক্রম তখন বলে, হ্যাঁ কয়েকদিন ফ্যানের হাওয়া খেয়ে নাও, আর তো খেতে পারবে না, এরপর তো ইলেকট্রিসিটিতেই থাকবে না। তখনই বৌমণি বলে, এসব তুমি কি বলছো? দেখো না এই গয়নাগুলো নিয়ে এসেছি, দেখো মায়ের গয়না তো কিছুটা নীলুকেই দেওয়া হয়ে গেছে আর কিছুটা রয়েছে স্রোতের জন্য, আমার গয়নাগুলোর মধ্যে কিছুটা বন্ধক দেবো আর কিছুটা আমি রাইকে দেবো বিয়ের জন্য। তখন বিক্রম প্রচণ্ড রিয়াক্ট করে বলতে থাকে, এই গয়নাগুলোই তো আমাদের সম্বল, তুমি যদি এই গয়নাগুলো দিয়ে দাও তাহলে আমরা কি নিয়ে থাকবো বলো? হবে না, এসব হবে না, কিছুতেই না। এদিকে রাই যে কথা দিয়েছিল আমাদের বাড়ির সমস্ত জিনিসও দেখভাল করবে, ওর মাইনের টাকাটা দেবে, তাহলে কি হলো এসবের এখন? তখনই বৌমণি বলে, ও তোর কথা রাখছে, ও তোর দায়িত্ব থেকে একবারও সরে যাচ্ছে না। শোনো বিক্রম, এই গয়নাগুলো একান্তই আমার, তাই আমি যা সিদ্ধান্ত নেব তাই হবে, তোমার বলাতে কিছু যায় আসবে না। এর মধ্যেই সূর্য অনেকক্ষণ গিয়ে অপেক্ষা করছে, রাই চলে গেছে আর বলে, সূর্য তখন বলে, আরে রাই বসো। রাই মনে মনে ভাবে, নীলুর কথাটা দিয়ে কি শুরু করব, কি জানি বাবা, ভয় লাগছে, বললে আবার রেগে যাবে না তো? সূর্য তখন বলে, রাই বলছি অনিতা জানে তো তুমি এখানে এসেছো? তখনই রাই বলে, হ্যাঁ জানে, ইনফ্যাক্ট ও আমাকে দিয়েই গেল। এরপর সূর্য বলে, তুমি কি নীলুর কথা বলতে চাইছো? এরপর রাই বলে, এবার কথাটা শুরু করতেই হবে। সূর্য চমকে গেলেও আমার কিছু করবার নেই।